এবার এই 1955 সালের অ্যাক্টেই বলা আছে যে আমরা কি করে আমাদের সিটিজেনশিপটা টার্মিনেট হতে পারে বা অবসান ঘটতে পারে, ত্যাগ করে দেওয়া, রিনাউন্সিয়েশন। আ পার্সন উইলিংলি হ্যাজ রিনাউন্সড অর লেফট দ্য সিটিজেনশিপ। সে বলে দিয়েছে যে আমি আর ভারতের নাগরিক থাকতে চাই না, তাহলে সে কিন্তু আর ভারতের নাগরিক থাকবে না। সেকেন্ড, সে বলে দিয়েছে যে হি হ্যাজ টেকেন আ সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি। সে অন্য জায়গার নাগরিকত্ব নিয়ে নিয়েছে, সে আর কিছুতেই থাকবে না। হয়ে গেল। বা তাকে ডিপ্রাইভ করা হয়েছে, সে ওয়ার ক্রাইম হয়েছে, বা তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে এখানে হি ইজ এ ক্রিমিনাল, আর এমন দেশদ্রোহীর কাজ করেছে যা তাকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। এরকমও অনেক সময় দেখা গেছে, হিস্ট্রিতে অনেক এক্সাম্পলস আছে। আই থট অফ যে ওয়েন আই টেক মাই ক্লাস আই উইল শো মেনি ভিডিওস ওয়েন আই উইল বি ডুইং সিটিজেনশিপ, সেটার তো সুযোগ হলো না, এখন টেকনিক্যালি পড়াতে হচ্ছে আমাকে। যাই হোক, 1955 সালের অ্যাক্টে এইগুলো বলা আছে। এগুলো কিন্তু বেসিক্যালি ইটস আ ল, লিগাল টার্মস আছে, ল পেপার আছে, অনেক ডেটস আছে, ইউ হ্যাভ টু রিয়েলি লার্ন দেম বাই হার্ট, আই হ্যাভ নো আদার অপশন। আদার কিছু অ্যামেন্ডমেন্টস বা অ্যাক্টস হয়েছে পরে, এই সংশোধন ঘটেছে 4বার, 86-এ, 2003-এ, 2005-এ, 2015-তে এবং 2019-এ। উই অল নো দ্যাট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিক সংশোধন আইন হয়েছিল। এই নাগরিক সংশোধন আইনটা আমি পরে আসছি, তার আগে জাস্ট 1986-এ আর 2003-এ কী হয়েছিল জাস্ট অল্প একটু বলে দিই তোমাদেরকে। সেটা হলো যে তোমার 86-এ যেরকম বলা হয়েছিল বেসিক্যালি যে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই ভারতীয় নাগরিক, হু আর বর্ন ইন ইন্ডিয়া ইজ বেসিক্যালি বেসিস অফ প্লেস, এভরিওয়ান ইজ বর্ন ইজ গিভিং সিটিজেনশিপ, এবং দোজ হু বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার 26শে জানুয়ারি 1950 but before 1987 1st July shall be Indian citizen. এগুলো দেখো, these are amendments, there are very few things to learn up, you have to go through them, these are written, আমি বাংলাতেও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এবং এইগুলোকে একটু পড়ে নেবে, না হলে কিন্তু if the MCQ comes you won't be able to answer them. 2003-এর যেটা আছে অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, ইট ইজ আ লিটল বিট তোমার টেনশনের। কেন ওই সময় বলছে যে মেনি ইনফিলট্রেশন, অনুপ্রবেশ ঘটেছিল বাংলাদেশ থেকে, অনেক অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং তারা অনেক রকম তাদের জন্য শর্ত চেঞ্জ হয়েছিল অনেক রকম, ঠিক আছে। সো কি বলছে যে those who born on after December 4, 2004, in addition to the fact of their own birth, both parents should be Indian citizen or one parent must be Indian citizen and others should not be an illegal migrant. যেহেতু অনুপ্রবেশ ঘটছে ওই সময়, মেনি পিপল আর কামিং ইন ফ্রম বাংলাদেশ, তো ইট বিকেম আ মোর স্ট্রিক্টার। সো what they did that যে 2004 ডিসেম্বর 4-এর সময় দেখা যাচ্ছে যে both the parents has to be a citizen of India or either of the parents has to become a citizen but the other one can't be an illegal migrant. অবৈধ অভিবাসী হওয়া যাবে না, বিকজ কেন অনুপ্রবেশ ঘটছে, দিস ইজ আ প্রবলেম্যাটিক সিচুয়েশন ইন্ডিয়া ইজ ফেসিং। তো সেই সময় অনুপ্রবেশ আটকাতে হবে, যদি either of the প্যারেন্টের মধ্যে একজন অবৈধ অনুপ্রবেশকারী হয় বা ইলিগাল মাইগ্রেন্ট হয়, তবে কিন্তু তাকে সিটিজেনশিপ দেওয়া হবে না, দ্যাট পার্সন উইল নট বি কনফার্ড সিটিজেনশিপ। নেক্সট কি বলছে, illegal migrant cannot claim citizenship by naturalization or registration even if he has been resident of India for 7 years. কি বলছে যে maybe he has stayed here for 7 years, 7 বছর থেকেছে, but he is an illegal migrant, সে 7 বছর থেকেছে, সাধারণভাবে বসবাস করেছে ভারতে, তৎসত্ত্বেও সে কিছুতেই ভারতের নাগরিকতা পাবে না। কেন পাবে না? কেন সে হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাই জন্য সে পাবে না। এবার আমরা আসবো হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2019। This has created immense problem all over India, not only India, আমরা জানি কি এটাতে আছে, it has created problem all over the globe. এই কদিন আগেও এই করোনা ভাইরাস আসার আগে আমরা দেখেছি যে কি সিএ নিয়ে প্লাস সার্কাসে শাহিনবার্গে ঝামেলা হয়েছে, জেএনইউতে অ্যাটাক হয়েছে, কি এটা, কেন এত প্রবলেম এটা নিয়ে? নাও পারমিটস, সিটিজেনশিপ অ্যাক্ট কি বলছে, ইট পারমিটস মেম্বার্স অফ 6 কমিউনিটি, 6টি সম্প্রদায়ের মানুষকে পারমিশন দেয়
কোন 6টি সম্প্রদায়? হিন্দু, শিখ, বৌদ্ধ, বুদ্ধিস্ট, জৈন, জৈনস, পার্সি এবং খ্রিশ্চান। এই যে 6টার কথা আমি বললাম, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি অ্যান্ড খ্রিশ্চান, এই 6টি যে সম্প্রদায় বা কমিউনিটিস আছে, ফ্রম কোথা থেকে আসছে? পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান। তারা যদি ডিসেম্বর 14, 2014 আগে প্রবেশ করে ভারতে, দে উইল বি স্টেইং ইন ইন্ডিয়া। ডেটটা মাথায় রাখবে, ডিসেম্বর 14, 2014 আগে যদি তারা ঢুকে পড়ে ইন্ডিয়াতে, দে উইল বি স্টেইং ইন ইন্ডিয়া। আগে যেটা বলেছিলাম 11 মাসের গল্প বলেছিলাম, যে থাকতে গেলে 11 মাস লাগবে, 11 বছর 12 মাস কমপ্লিট করতে হবে, তবে সে অ্যাপ্লাই করতে পারবে। দ্যাট হ্যাজ বিন রিডিউস টু 6 years এই 6 জনের জন্য। এবং দিস মাইগ্রেন্টস, এই অনুপ্রবেশকারীদের কোনোভাবে বিদেশি আইন বা পাসপোর্ট আইনের থেকে ছাড় দেওয়া হয়েছে। দে হ্যাভ বিন এক্সেম্পটেড ফ্রম পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট। এবং সবচেয়ে মুশকিল, দিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইট গট লিঙ্কড উইথ এনআরসি। এনআরসিটাকে আমি পরে আসছি, এনআরসিতে এটা লিঙ্কড হয়ে যায়। তো আমরা কি দেখছি, যে এই 6 সম্প্রদায়কে এরা অ্যালাউ করছে থাকার জন্য ভারতে। যদি তারা ঢুকে আসে ডিসেম্বর 14, 2014 মধ্যে, দেন দে কন্টিনিউ টু স্টে ইন ইন্ডিয়া অ্যান্ড দে আর গেটিং সিটিজেনশিপ, তারা ভারতের নাগরিক হয়ে পড়ছে। না, হোয়াট ইজ এনআরসি? একদিনে প্রচুর পেপারে এনআরসি তোমরা দেখেছো, পড়েছো, টিভিতে দেখেছো, ক্লাসেও আমি অনেকবার গল্প করেছি, বাকি ম্যামরাও নিশ্চয়ই করেছেন। এনআরসি ওয়াজ প্রাইমারিলি ফর আসাম। এবার আসামের কেসটা আমি তার পরের স্লাইডেই বলবো। আসামের জন্য এনআরসি হচ্ছে ডিসেম্বর 19 সালে প্রপোজ করা হয়, পুরো দেশের জন্য চালু হবে। এই এনআরসিটা কি? এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, জাতীয় নাগরিক নিবন্ধক। এটা কি বলবে? ইট ইজ আ রেজিস্টার যেখানে ইন্ডিয়ান সিটিজেন্সদের নাম থাকবে। যেন তোমাদের ক্লাসে পল সায়েন্সের রোল নাম্বার আমরা লেখা থাকে, প্রত্যেকের নাম দেওয়া থাকে রোল নাম্বারের পাশে, অ্যান্ড উই সে দিস পিপল বিলং টু পল সায়েন্স ডিপার্টমেন্ট। সিমিলারলি এটা ন্যাশনাল সিটিজেন রেজিস্টার হবে, যেখানে সবার নাম লেখা থাকবে, এবং সেখানে তুমি সিটিজেন হবে কি না হবে উইল ডিপেন্ড অন ইয়োর নেম বিং দেয়ার ইন দ্য সিটিজেন। যেরকম তুমি পল সায়েন্স ডিপার্টমেন্ট কিনা, ওই রোল নাম্বার আমি খাতা দেখে বুঝতে পারি যখন তোমাদের নাম কল করেছি, তোমরা পল সায়েন্সের এই স্টুডেন্ট। সিমিলারলি সিটিজেনশিপের রেজিস্টারে তোমার আমার নাম থাকতে হবে টু বিকাম আ সিটিজেন। সো উই হ্যাভ টু হ্যাভ দ্য নেম ইন দ্য এনআরসি রেজিস্টার, এনআরসি, আদারওয়াইজ উই কান্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। আচ্ছা, এবং দেখা যাচ্ছে যে 1955 অ্যাক্টের আন্ডারে দোজ হু আর সিটিজেন্স, those should be included in this act. এবার দিস ওয়াজ দ্য প্রবলেম। এবং দেখা যাচ্ছে যে যেই মুহূর্তে এনআরসির সঙ্গে সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা জুড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে 5-6টা সম্প্রদায় বললাম, তারা ইমিডিয়েটলি কিন্তু ভারতের নাগরিক হয়ে গেল। এখানে কিছু লোককে বাদ দেওয়া হলো। আইল কাম টু লেটার। সো ফিউ বিকাম ইমিডিয়েটলি সিটিজেন অফ ইন্ডিয়া, সাম আর লেফট বিহাইন্ড। আইল ডু ইট লেটার অন। আসামের প্রবলেমটা কী ছিল একটু বলতে চাই, কেন? বিকজ এনআরসি ওয়াজ ফার্স্ট ইনিশিয়েটেড ইন আসাম। আসাম থেকে কিন্তু এনআরসির গল্পটা শুরু হয়। আসাম উইটনেসড হিউজ মাইগ্রেশন, প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়ে 1971 সালে, যখন কিনা বাংলাদেশ তৈরি হয়, বা দেশভাগের সময়ও ইস্ট পাকিস্তান থেকে প্রচুর লোক বাঙালিরা ঢুকে পড়ে আসামে। আমরা প্রত্যেকেই জানি, হয়তো তোমাদের বাড়িতেও কেউ না কেউ আছেন, আমার বাড়িতেও আছেন, যারা অনুপ্রবেশ করে ঢুকে পড়েন। সেই সময় বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে যায়, যখন ইস্ট পাকিস্তান, ইমিডিয়েটলি পিপল এন্টার্ড ইন্ডিয়া এবং দে settled in Assam. Assam side, if you go to Assam, Dibrugarh, Tinsukia, this is the belt where many Indians, many Bengalis have come in from East Pakistan হয়েছিল। এবং আরেকটা সেকেন্ড স্পেটে কখন ঢোকে? 1971-এ, যেই মুহূর্তে বাংলাদেশ ক্রিয়েটেড হয়। উই অল নো বাংলাদেশ ওয়াজ ফর্মড ইন 1971 উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়া। ওই সময় প্রচুর বাঙালি ঢুকে আসে আসামে। This led to a 6 years long Assam movement. 6 বছর ধরে আসাম স্টুডেন্টস ইউনিয়ন তারা মুভমেন্ট চালায়, মুভমেন্ট হয় আসামে 6 বছর ধরে,
79 থেকে 85 অবধি, এবং দে ডিমান্ডেড দ্যাট দিস অল ইলিগাল ইমিগ্রেন্টস শুড বি সেন্ড ব্যাক টু বাংলাদেশ। এই যে অনুপ্রবেশ ঘটেছে, এই যে অবৈধ অনুপ্রবেশ ঢুকেছে, এরা সবাইকে ফেরত পাঠাতে হবে। কোথায়? না বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, কারণ এরা বাংলাদেশি, এরা তো ইন্ডিয়ান নয়। দে আর নট they don't believe that they are all Indians. They entered India. They said they are all Bangladeshis. They have come into India. এবং আলটিমেটলি একটা আসাম অ্যাকর্ড হয় 1985-এ, এবং সেখানে ঠিক হয় যে 25 মার্চ 1971 উইল বি দ্য কাট অফ ডেট। এরপরে যারা ঢুকেছে তারা প্রত্যেকে ইলিগাল মাইগ্রেন্ট, তারা অবৈধ অনুপ্রবেশকারী, তারা কিছুতেই আর ভারতের নাগরিক নয়। সো দে অল বি সেন্ড ব্যাক টু বাংলাদেশ, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবং সেটা কিসের মাধ্যমে হবে? একটা এনআরসি রেজিস্টার তৈরি হবে, যে হু অল হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া আফটার বিফোর দ্যাট পিরিয়ড, তারপরে যারা ঢুকেছে তাদের প্রত্যেকে পাঠিয়ে দেওয়া হবে। দিস ওয়াজ ডিসাইডেড, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আসে 2013 সালে, এবং এনআরসি ফলো হয়। ওখানে দেখা যায় যে এনআরসি যেই মুহূর্তে হয়, 1.9 মিলিয়ন পিপল দে ফেল টু মেক ইট টু দ্য লিস্ট। তার মানে 1.9 কোটি 1.9 কোটি মানুষ তারা এনআরসিতে বাদ পড়ে যায়। দে ওয়ার লেফট আউট অফ দ্য সিটিজেনশিপ, এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বিদেশি যে ট্রাইব্যুনাল তৈরি হয় তাকে অ্যাপ্রোচ করতে হয়, ফরেন ট্রাইব্যুনালসে অ্যাপ্রোচ করতে হয় বলেছে। এবং এই সিএ যেই মুহূর্তে এই সিটিজেনশিপ অ্যাক্টটা জড়িত করা হয় এনআরসির সাথে, ভালো করে বোঝো প্রবলেমটা কোথায়। গোটা দেশের সাথে এনআরসি আসামের সমস্যাটা আলাদা। আমরা বলছি কি, সিটিজেনশিপ অ্যাক্ট বলছে 6 সম্প্রদায় ইজ অ্যালাউড, 6 কমিউনিটিজ আর অ্যালাউড টু স্টে। Only one community or 2 communities they are not allowed. Fine. আসামের মেন প্রবলেম হচ্ছে উইথ দ্য বেঙ্গলিজ। দে আর হিন্দুজ। হিন্দুদের কিন্তু সিএ অ্যালাউ করেছে। এই যে সিটিজেনশিপ অ্যাক্টটা 19 সালে হয়েছে, এরা কিন্তু হিন্দুদের বলছে, যারা হিন্দুরা চলে এসেছে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আফগানিস্তান, দে হ্যাভ কাম এন্টার্ড ইন্ডিয়া, দে আর অল ইন্ডিয়ান সিটিজেন। ওরা কিন্তু হিন্দুদেরই তাড়ানোর চেষ্টা করেছে আসাম। Assam is not okay with the idea that Hindus who wish to stay in Bangladesh or East Pakistan have entered Assam. They had issue with them. CA, তোমার আমাদের যে নতুন যে সিটিজেনশিপ অ্যাক্ট হয়েছে 19 সালের, সে বলছে সেই হিন্দুরা ভারতীয় নাগরিক। দিস ক্রিয়েটেড ইমেন্স প্রবলেম ইন আসাম। আসামে নিয়ে আগুন জ্বলেছে। এবার গোটা দেশের কেন সমস্যা, এবার বোঝো। যে আর্টিকেলগুলো আমাদের আমরা দেখছি যা যা লেখা আছে সিএতে, সেটা কিন্তু একটা বিশেষ ধর্মকে বাদ দিয়েছে। দ্য মুসলিমস অর দ্য পার্সিয়ানস, দ্য মুসলিমস ওয়ার নট allowed in this list. They said that Muslims from Pakistan, Bangladesh and Afghanistan, if they have entered India, they are not the citizen of India. তার মানে কিন্তু বিশাল সংখ্যক মানুষ বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য থিং। এবং এনআরসি লিঙ্কড হয়ে গেছে, এনআরসির সঙ্গে যুক্ত হয়েছে। এনআরসিতে আমার নামও থাকতে হবে, তোমার নামও থাকতে হবে, সবার নাম থাকতে হবে। এবং এনআরসির জন্য উই হ্যাভ টু শো ফিউ ডকুমেন্টস, যার মাধ্যমে whether we are citizen of India will be evaluated or be judged. এবার এরকম সিচুয়েশনে দাঁড়িয়েছিলাম আমরা, এনআরসির বিরুদ্ধে লড়াই চলছিল। দেয়ার ওয়াজ আ মুভমেন্ট এগেন্স্ট এনআরসি, দেয়ার ওয়াজ মুভমেন্ট এগেন্স্ট সিএ, সব জায়গায় ঝামেলা হয়েছে। উই হ্যাভ সিন মেনি পিপল প্রোটেস্টিং অল ওভার ইন্ডিয়া। চারদিকে যদি দেখো, কিছু আমার স্লাইডে ছবিও আছে, দেখতে পারবে, দে আর প্রোটেস্টিং। এই মুহূর্তে দ্যাট ইন্ডিয়াতে এটা স্টলড হয়ে আছে, বিকজ ইন্ডিয়া ইজ ফেসিং আনাদার প্রবলেম। তো হোয়াট ইজ দ্য ফিউচার উই ডোন্ট নো। মেবি আফটার দ্য প্যান্ডেমিক স্লোজ ডাউন অর আফটার দ্য আবার আমাদের লাইফটা ঠিক নর্মালসি ফিরে আসবে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ফেট অফ দ্য সিএ অ্যান্ড দ্য এনআরসি। যাক, বিফোর আই এন্ড আই ওয়ান্ট টু কনক্লুড অ্যান্ড আই জাস্ট কিছু বলতে চাই। সেটা হলো যে প্রচুর আর্টিকেল 5 to 11 যেটা সূচনা শুরু হয়েছিল কনস্টিটিউশনে 1949-এ, দ্য আর্টিকেল 5 to 11 which started, it has changed, it has altered throughout the time. যা শুরু হয়েছিল 2019-এ, আমূল পরিবর্তন ঘটে গেছে। We have seen India has narrowed down the possibility to grant citizenship. ইন্ডিয়া আগের মতো আর উদারভাবে লোককে নাগরিকত্ব দিচ্ছে না, তারা এখন সংকুচিত করেছে নাগরিকত্ব প্রদানের সম্ভাবনাকে। তাছাড়া কি দেখছি, যে দ্য নিউ সিটিজেনশিপ অ্যাক্ট
is regarded as anti-secular. বারবার বলছে এটা কিন্তু ধর্ম নিরপেক্ষ বিরোধী। আমি যে বললাম এক্ষুনি কোনো একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে বাদ দিয়ে দিয়েছে, they have intentionally excluded one community from this act, এটাকে বলছে অ্যান্টি সেকুলার। আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, the country has no religion for its own, we are all equal, কিন্তু যদি আমি কাউকে বাদ দিয়ে দিই, একটা কোনো ধর্ম বা একটা কোনো সম্প্রদায়কে বাদ দিয়ে দিই, I am being judgmental, I am being choosy about conferring my citizenship to a particular group of people. সিএ এনআরসি নিয়ে আমাদের ব্যাপক ঝামেলা চলেছে, হয়েছে, কেন হয়েছে? বিকজ আমাদের যে মৌলিক নীতিগুলো, দ্য বেসিক প্রিন্সিপলস অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন চ্যালেঞ্জড, ইট হ্যাজ চ্যালেঞ্জ দ্য বেসিক the principle of the constitution. তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সিএ এনআরসি is an issue. Let's see what is there for future, and we hope all will be settled as soon as like people will be more, আমাদের রাজনীতিতে more people will be compassionate to understand the problem and we will have a better future. But till now এই মুহূর্তে we are battling with the pandemic. আমি আশা করব এই তোমাদের লেখাটা আমি পাঠাচ্ছি, পড়বে, দেখবে। if you have any issues come back to me, I'll be happily তোমাদের ক্লারিফাই করে দেবো যদি কোনো ডাউটস থাকে। বাট বেসিক্যালি ইটস ল, I have very rare places to analyze and say, I mean make things very lucid, কেন এটা ভীষণ টেকনিক্যাল, আমার হাতে কিছু করে নেই। তো এইখানেই সিটিজেনশিপটা শেষ হয়। সো দেখো বাড়িতে ভালো করে, আর যেটা সবাইকে বলার এই মুহূর্তে, ভালো থাকো, ভালো করে বাড়িতে থাকো, স্টে সেফ, অ্যান্ড উই হোপ we meet all of you very soon. I am missing you like anything. আমি ক্লাস মিস করছি, তোমাদেরকে মিস করছি, কলেজ মিস করছি। সো আমি অনেক কিছু ভেবেছিলাম যখন পড়াবো এটা, I had my own ways of showing how the problem persists in India, সেটা সম্ভব হলো না, কেন আমরা এখন অন্য প্রবলেমে এসে গেছি, আমাদের বেসিক বেঁচে থাকা ইজ ইন কোয়েশ্চেন। তো সেটা আগে সমস্যা মিটুক, পাই নিশ্চয়ই তোমাদেরকে আমি এটা ডিটেলসে দেখাবো। ততক্ষণ অবধি থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ অল, বাই।